আমাদের কোচিং থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বেশি কথা তো আমি কোচিংয়ে বলি না, বেশি কথা বলার কোনো দরকার নেই, মূল জিনিসটি আলোচনা করলে হচ্ছে। প্রচুর কথা বললাম, মূল জিনিস খুব কম থাকলো, এটা আমার করা হয় না। মূল জিনিসে চলে আসি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর বাংলা ভাষায় বিজ্ঞান বলে একটা প্রবন্ধ রয়েছে, রাজশেখর বসুর লেখা। তো সেখানের অনেক অর্থ কিন্তু অনেক ছেলেমেয়ের বোধগম্য হয় না বা ঠিকভাবে বুঝতে পারে না। তো আমরা একটিতে আলোচনা করব, আজকের ভিডিওতে একটি আলোচনা করব, পরের ভিডিওতে আমরা আবার আলোচনায় আসব। তো আজকে একটি কথা আছে এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে, সেটি আলোচনা করব। একটা জায়গায় আছে, তোমরা দেখবে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। মহাকবি কালিদাসের এই উক্তি কাব্যের উপযুক্ত ভূগোলের নয়, এই কথাটি আছে। তো এখানে আসলে অর্থটি কি, এরকম অনেক আছে যেগুলো অর্থ আমরা ঠিকভাবে বুঝতে পারিনি, তো সেগুলো আমরা বুঝব। তো এটি মূল অংশ, অর্থাৎ মহাকবি কালিদাসের কুমার সম্ভব কাব্যের প্রথম সর্গ থেকে নেওয়া যে কথাটি, সেটি আমরা বাংলায় অনুবাদ করেছি, বা রাজশেখর বসু বাংলায় অনুবাদ করেছেন হিমালয়ের মানদণ্ড। তো মূল কথাটি সংস্কৃত ভাষায় রয়েছে, পূর্বাপরৌ তোয়ানিধি বগাহ্য স্থিত পৃথিব্যা ইব মানদণ্ড। এটি মহাকবি কালিদাসের কুমার সম্ভব কাব্যের প্রথম সর্গে রয়েছে, সেটিকে রাজশেখর বসু তিনি নিয়ে এসেছেন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই বাংলা অনুবাদে। তো এখানে তিনি বলেছেন যে কালিদাসের এই উক্তি কাব্যের উপযুক্ত ভূগোলের নয়, অর্থাৎ অনেক কথা রয়েছে যেটি কোনো বিষয়ের ক্ষেত্রে উপযুক্ত, অন্য বিষয়ের ক্ষেত্রে উপযুক্ত সেটি নয়। অর্থাৎ কাব্যের বাস্তবতা এবং বিজ্ঞানের বাস্তবতাকে সবসময় এক করে দেখতে হয় না। আসলে কাব্যে থাকে রসাত্মক কাব্য, অলঙ্কার, সেখানে আমরা ইঙ্গিতে বা অনেক কিছু সৌন্দর্যের জিনিস আমরা পাই। তো কাব্য হচ্ছে মূলত আমাদের রসাত্মক, অর্থাৎ কাব্যের প্রবাহ, ভাবের প্রবাহ, অলঙ্কার বহুল রসাত্মক বাক্য কাঙ্ক্ষিত সেখানে। হিমালয়ের মোহনীয় সৌন্দর্য পৃথিবীর সৌন্দর্যের প্রতীক, অর্থাৎ হিমালয়ের সৌন্দর্য যেন পৃথিবীর সৌন্দর্যের প্রতীক, পৃথিবীর সৌন্দর্যকে দ্যোতিত করে। তো এটি কাব্যের ক্ষেত্রে ঠিক। কিন্তু যেখানে ভূবিদ্যা অর্থাৎ ভূগোল, সেখানে আমরা বস্তুনিষ্ঠ বিজ্ঞান নির্ভর আলোচনা পাই, সেখানে আবেগময় কাব্য বা বাক্য সেখানে গ্রহণীয় হয় না। তাই কাব্যের এই সত্য ভূগোলের ক্ষেত্রে ঠিক নয়। অর্থাৎ ভূগোলের ক্ষেত্রে আমরা পাচ্ছি আরও অনেক হিমালয়ের মতন পর্বত রয়েছে, আন্দিজি পর্বত রয়েছে, রকি পর্বত রয়েছে। সুতরাং ভূগোলের বস্তুনিষ্ঠ আলোচনার ক্ষেত্রে এই কথাটা ঠিক নয়। কিন্তু আমরা যখন পৃথিবীর যে সৌন্দর্য, মোহনীয় সৌন্দর্য, সেই সৌন্দর্য যেন হিমালয়ের সৌন্দর্যের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, যখন কাব্যের ক্ষেত্রে সেই অর্থটি আমরা নিয়ে আসছি তখন ঠিক হচ্ছে। একটি উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিই। যেমন হয়তো আমরা শুনেছি, অনেকে হয়তো শুনে নেই, কিন্তু আমি বলে দিচ্ছি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান রয়েছে, কখন কোন তারা ঝরে গেল আকাশকে মনে রাখে। এই কথাটি গানে রয়েছে, কখন কোন তারা ঝরে গেল আকাশকে মনে রাখে। এখানে তারা ঝরে যাওয়ার ব্যাপারটি বিজ্ঞানের ক্ষেত্রে ঠিক নয়, কারণ সেখানে তারা ঝরে যাওয়ার ব্যাপার হয়। কিন্তু গানের ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে অর্থ আলাদা। এখানে তারা ঝরে যাওয়া বলতে কী বোঝানো হয়েছে, এই মহাবিশ্বে, এই পৃথিবীতে, পৃথিবীর আকাশে অর্থাৎ মহাবিশ্বে কত জীবন প্রতিদিন মৃত্যুর মুখে যাচ্ছে, অর্থাৎ কখন কোন জীবন মৃত্যুর মুখে পতিত হয়ে গেল, আকাশ অর্থাৎ মহাবিশ্ব বা ঈশ্বর তা মনে রাখে না। এরকম কত মানুষ জন্মগ্রহণ করেছে, মৃত্যু হয়েছে, কেউ তাদের মনে রাখে না, হিসাব রাখে না, মহাবিশ্ব তার হিসাব রাখে না। এখানে সেই তারা খসা বলতে সেই দৃষ্টিকে বোঝানো হয়েছে। সুতরাং গানের ক্ষেত্রে বা কাব্যের ক্ষেত্রে বাস্তবতা আলাদা এবং বিজ্ঞানের ক্ষেত্রে বাস্তবতা আলাদা, এই জিনিসটি বোঝাতে চেয়েছেন। উদাহরণের সাহায্যে আমি যেমন একটা বুঝিয়ে দিলাম, কখন কোন তারা ধরে গেল আকাশকে মনে রাখে। তারা ধরে যাওয়া বিজ্ঞানের ক্ষেত্রে ঠিক নয়, কিন্তু সেটি সাহিত্যের ক্ষেত্রে বা গানের ক্ষেত্রে মানুষ প্রতিদিন যে মারা যাচ্ছে, মৃত্যুমুখে পতিত হচ্ছে, সেগুলো আর বিশ্বজগৎ মনে রাখে না, এই অর্থটি দ্যোতিত করছে অর্থাৎ প্রকাশ করছে। সুতরাং কাব্যের বাস্তবতা বা অর্থ এবং বিজ্ঞানের বাস্তবতা এবং অর্থ সম্পূর্ণ আলাদা। এটিকেই মহাকবি কালিদাসের এই উক্তির মধ্যে দিয়ে রাজশেখর বসু আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে ব্যবহার করেছেন। এই নিয়ে আমরা আরও আলোচনা পরবর্তী আলোচনায় আসবো।